2026 সালের মাধ্যমিকের প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। আমরাও সেই মতো কিন্তু অঙ্কের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের অঙ্কের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব এবং যত সহজ সরলভাবে আমরা পারি এই অঙ্কগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি এর আগের যে ক্লাসটা, সেই ক্লাসটা তোমরা নিশ্চয়ই দেখেছো এবং এই ক্লাস তোমরা যে অঙ্কগুলো আমরা করেছি সেই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করেছো এবং বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা এবং এই ক্লাস কিন্তু তোমরা নিয়মিতভাবে কিন্তু তোমরা করতে থাকো, দেখবে অঙ্ক তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। এর আগের ক্লাসে আমরা যে লিখাঙ্কগুলো করেছিলাম সেই লিখাঙ্কগুলোর যে সমীকরণ গঠন এবং তার সমাধান নিশ্চয়ই সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো। তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে একটা সমীকরণ গঠন করে একটা লিখাঙ্ক থাকবে এবং একটা কি সমাধান, এবং সেই সমাধান কোন সমাধানটা আসবে এবং কোন লেখাটা আসবে, কোন অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই ক্লাসে কিন্তু আমরা নিশ্চয়ই সেগুলো আলোচনা করব এবং তোমরা এই ক্লাসটা মন দিয়ে দেখো এবং কোনো জায়গায় স্কিপ করো না। নাহলে এটা অঙ্ক ক্লাস, অঙ্কের একটা জায়গা তুমি যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমার সেই জায়গাটা বুঝতে কিন্তু খুবই অসুবিধা হবে। আর মাধ্যমিকের জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন করো এবং মাধ্যমিকে যারা অ্যাভারেজ এবং যারা অঙ্ক একদম পারো না তারা কিন্তু মিনিমাম তোমরা 50 থেকে 60 পাবা, এইটা কিন্তু আমি বলতে পারি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা 5 এর দাগে যে 1 2 3 নাম্বার এই তিনটা অঙ্ক কিন্তু করেছিলাম। আজকে আমরা স্টার্ট করব এই 6 নাম্বার দাগের 1 এর যে অঙ্ক, সেই এক বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দেখো এখানে শুধু তোমার সমীকরণ গঠন করতে বলেছে, আমাদের কিন্তু সমীকরণ গঠন করলে হবে না এবং সেটা এই ক্ষেত্রে সলভ করতে হবে। তাহলে আগে আমরা অঙ্কটা কি বলেছে সেটা আমরা দেখে নেব। এখানে কি বলেছে, অঙ্ক যেটা বলেছে তোমাকে একটা আয়তক্ষেত্র বলে দিয়েছে, এই একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে কি বলেছে, একটি কর্ণের দৈর্ঘ্য, এটা দেখো একটা কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য কত বলেছে, এই 15 মিটার কিন্তু বলে দিয়েছে এবং কি বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আমি যদি প্রস্থকে x ধরি তাহলে দৈর্ঘ্যটা কত হবে, x + 3 কিন্তু হবে। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে সমীকরণ গঠন করতে হবে, তারপর সেটাকে আমরা কি করব, সলভ করব। তাহলে দেখো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা এটাকে আমরা ভূমি ধরি, এটাকে আমরা লম্ব ধরি, এটাকে ধরি অতি, কারণ এটা তোমার 90 ডিগ্রি আর এটাকে তোমার যদি আমরা সূক্ষ্মকোণ ধরি তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা ভূমি, এটা কি হবে লম্ব আর এটা কি হবে অতি। তাহলে দেখো আমরা অতি, লম্ব এবং ভূমি এই তিনটা বাহুর মধ্যে সম্পর্ক কি, যে অতি স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস কি এই ভূমি স্কয়ার, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো এইটা যে একটা আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্রের এই কোণটা কত, 90 ডিগ্রি না? তাহলে এই কোণটা যদি 90 হয় তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, একটা সমকোণী ত্রিভুজ কিন্তু বলতে পারি। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটাকে লম্ব আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে a বাহুর স্কয়ার প্লাস a বাহুর স্কয়ার ইকুয়াল a বাহুর স্কয়ার, যেটা আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে যেটা আমরা পেয়েছি। তাহলে দেখো আমরা 6 দাগের যে 1 নম্বর অঙ্কটা, এই 6 দাগের 1 নম্বর অঙ্কটা আমরা এবার আমরা সমীকরণটা গঠন করব। তাহলে আমরা ধরে নেব যে ধরি যে আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত, এই x মিটার এবং দৈর্ঘ্যটা কেমন বলছে, যে দৈর্ঘ্যটা বলছে যে প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্যটা তাহলে কত হবে, যে x + 3 মিটার কিন্তু হবে। তাহলে দেখো এইটুকুটা তোমাদের বুঝতে অসুবিধা হয় না। তাহলে এবার দেখো আমরা শর্তানুসারে তাহলে কি বলতে পারি, যে শর্তানুসারে আমরা বলতে পারি যে a বাহুর স্কয়ার প্লাস a বাহুর স্কয়ার সমান সমান কত, 15 স্কয়ার। যেটা দেখো এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের যে বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক, সেই বাহুদ্বয় সম্পর্কের মধ্যে থেকে কিন্তু এই সম্পর্কটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এখানে বলতে পারি যে x স্কয়ার প্লাস x প্লাস 3 তার রুট স্কয়ার সমান কত, এই 15 স্কয়ার। তাহলে দেখো এইটুকুটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এইটুকু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারে আমরা সলভ করব। তাহলে দেখো এটা আমরা করতে পারি x স্কয়ার, এটা a + b তার হোল স্কয়ার করলাম, তাহলে এটা আমরা লিখতে পারি x স্কয়ার + 6x + 9 আর 15 স্কয়ার মানে কত, এই 225। তাহলে x স্কয়ার + x স্কয়ার যোগ করলে কত হবে, x স্কয়ার
প্লাস 6x প্লাস 9 এই 225 টাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে এটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 225 তাহলে কত 0, তাহলে 2x স্কয়ার প্লাস 6x এটা যদি আমরা বাদ দিই অর্থাৎ 225 থেকে যদি 9 বাদ দিই তাহলে মাইনাস 216 এটা কত 0। তাহলে সবগুলোকে দেখো দুইটা ভাগ যাবে, তার মানে আমরা এই দুইটা ভাগ করে এই ইকুয়েশনটাকে আমরা ছোট করে নিতে পারি। তাহলে এটা কত হবে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 0। তাহলে দেখো আমরা কিন্তু এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবার এই ইকুয়েশনটাকে আমরা কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম কিন্তু আমাদের করতে হবে। যদি মিডল টার্ম করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে মিডল টার্ম আমরা কিভাবে করব, তাহলে 108 কে আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 108 উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে 2 5 2 10 তাহলে 2 8 2 তাহলে 27 2 54 3 তাহলে কত 9 এই 3 এই 3। তাহলে দেখো তাহলে এই উৎপাদকগুলো দিয়ে আমাদের কত আনতে হবে, 3 কিন্তু নিয়ে আসতে হবে। দেখো 2 2 4 3 4 কত 12, আর এখানে দেখো 9 বাদ দাও, তাহলে 12 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কিন্তু 3 চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস কত 12x 9x 108 এখানে কত 0। তাহলে তাহলে x স্কয়ার আমরা তাহলে এখানে কি করছি, এখানে x কমন নিচ্ছি, তাহলে x প্লাস কত 12, এখানে 9 কমন নিচ্ছি, তাহলে x প্লাস 12 0। তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 12 আর x মাইনাস 9 0। তাহলে দেখো তোমার এর আগে যে আমরা বলেছিলাম যে দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা 0 অথবা এটা 0, এটা আমরা কিন্তু বলতে পারি। বলবো যে x প্লাস 12 0 অথবা x minus 9 0, তাহলে বা x সমান -12 বা x সমান 9। দেখো দৈর্ঘ্যের একক কিন্তু নেগেটিভ হতে পারে না, তাই এটা আমরা কি বলবো যে দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে না, তাই মানে নেব না। তাহলে অতএব আমরা বলতে পারি যে x সমান কত 9। তাহলে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রের অর্থাৎ এই যে আয়তক্ষেত্র পেলে এই আয়তক্ষেত্রের তাহলে প্রস্থ কত হবে 9 আর দৈর্ঘ্য কত হবে 9 প্লাস 3 ইকুয়াল কত 12 মিটার। তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে অতএব এই যে আয়তক্ষেত্র আছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 12 মিটার এবং প্রস্থ হবে কত 9 মিটার। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে এই সমস্যাগুলো কিন্তু তুমি সমাধান করে নিতে পারো এই ক্লাসের মধ্যে দিয়ে। 6 নম্বর অঙ্কটা আমরা করব। এই 6 2 নম্বর অঙ্কটা করার আগে তোমার কিছু আমি প্রশ্ন করছি, সেই প্রশ্নগুলো তুমি কিন্তু অ্যানসারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে তুমি জানাও। ধরো সাপোজ তুমি দোকানে গেলে, দোকানে তোমাকে বললো যে চিনির দাম 10 টাকা পার কেজি। তাহলে চিনির দাম 10 টাকা পার কেজি এই কথার মানেটা কি? চিনির দাম 10 টাকা পার কেজি এই কথার মানে হলো 1 কেজি চিনির দাম কত 10 টাকা। তোমার কাছে আছে ধরো 100 টাকা, তোমার কাছে কত আছে 100 টাকা, অর্থাৎ 100 টাকা নিয়ে তুমি দোকানে গেলে এবং দোকানদার বললো যে প্রতি কেজি চিনির দাম কত 10 টাকা। তাহলে তুমি আমাকে বলো যে 100 টাকায় তুমি কত কেজি চিনি পাবে। তাহলে তুমি নিশ্চয়ই এটার অ্যানসার তুমি নিশ্চয় পারবে এবং এই কোশ্চেনের অ্যানসার তুমি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে এই অঙ্কটা তোমার করতে কি হবে, অনেকটা কিন্তু সুবিধা হবে এবং তুমি কি বুঝতে পারবে। তাহলে দেখো আমরা এই 6 এর 2 নম্বর অঙ্কটা আমরা এবারে একটু করার চেষ্টা করব। এখানে কি বলছে দেখো যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম কত 1 টাকা কম হতো। তাহলে এখানে কি বলছে যে তুমি বাজার 80 টাকা নিয়ে পেয়েছো এবং 80 টাকায় তুমি কিছু চিনি পেয়েছো। যদি ওই টাকায় তিনি আর 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম কত 1 টাকা কম হতো। তাহলে তুমি ধরে নাও যে তুমি 80 টাকায় x কেজি চিনি পেয়েছো। তাহলে আমি ধরে নিলাম 6 এর 2 নম্বর যে অঙ্কটা সেই অঙ্কটা কি ধরে নিলাম যে ধরি তিনি 80 টাকায় x কিগ্রা চিনি পেতেন। তাহলে এই জায়গা এখান থেকে আমরা নিশ্চয় বলতে পারবো যে x কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে 1 কিগ্রা
চিনির দাম তাহলে কত হবে 80/x টাকা। এইটুকু দেখো তোমাদের ক্লিয়ার, এইটুকু বুঝতে অসুবিধা হয়নি যে তুমি যদি 80 টাকায় x কিগ্রা চিনি পাও তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে 80/x টাকা কিন্তু হবে। এইবার তোমাকে কি বলেছে যে ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে তিনি আগে 80 টাকায় x কিগ্রা পেতেন, তাহলে এখন বলবো যে এখন 80 টাকায় চিনি পান কত x প্লাস 4 কিগ্রা। দেখো এই কথা তুমি বুঝতে পারলে কিনা। তাহলে আমরা তাহলে এখন বলতে পারি যে এখন 1 কিগ্রা চিনির দাম তাহলে কত হবে 80/x প্লাস 4 এত টাকা। দেখো এইটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এবার এই দুই সময় যে চিনির যে মূল্যের পার্থক্য সেই পার্থক্য দেখো 1 টাকা করে দিয়েছে, অর্থাৎ তুমি আগে যে চিনি পেতে আর এখন যে চিনি পেতে সে প্রতি কেজি চিনির দামের যে পার্থক্য সেটা 1 টাকা। তাই আমরা শর্ত অনুসারে বলতে পারি যে শর্ত অনুসারে যে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল কত 1। দেখো এটা বলে দিয়েছে যে শেষ লাইনে তোমার বলা আছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম কত 1 টাকা কম হতো। তাই দুই জায়গা বা দুই সময়ের যে চিনির মূল্য সেটা পার্থক্য 1 টাকা। এবার এটাকে তোমাকে সমাধান করতে হবে। আমরা সমাধান করব কি করে, এখান থেকে 80 কমন নিয়ে নাও, তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 4 ইকুয়াল টু 1। তাহলে এবার একটু ক্যালকুলেশন করো, তাহলে এটা লসাগু কত হবে x ইনটু x প্লাস 4 হবে, তাহলে x প্লাস 4 মাইনাস x, তাহলে x গেল 1 হবে। এবার দেখো তাহলে বা 80 তাহলে 4 বাই কত x ইনটু x প্লাস 4 ইকুয়াল টু 1। তাহলে গুণ করে দাও 80 ইনটু 4 তাহলে 320 320 তাহলে কত হবে x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু 1। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু কত 320 320 এদিকে নিয়ে এসো, তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 320। এটা দেখো বোঝা গেছে। এবার দেখো এটাকে আমাকে নিতে হবে মিডিল টার্ম করতে হবে, তাহলে এই করে আমরা মিডিল টার্ম করতে পারি, তাহলে দেখো অঙ্কটা আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো। তাহলে এবার দেখো আমরা লিখতে পারি যে বা যে x স্কয়ার প্লাস 20x মাইনাস 16x মাইনাস 320 বা এখান থেকে এই দুটো থেকে x কমন নাও আর এখানে দেখো 16 কমন নাও, তাহলে x যদি কমন নিই তাহলে x প্লাস 20 মাইনাস এখানে 16 কমন নিই তাহলে x প্লাস কত 20 এখানে 0। আবার দেখো এখানে দেখো x প্লাস 20 কমন, তাহলে x প্লাস 20 আর দেখো কিটা পড়ে আছে এইটা পড়ে আছে আর এইটা পড়ে আছে, তাহলে x মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা বারবার বলছি যে দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি x প্লাস 20 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে x সমান সমান মাইনাস 20 আর এখানে x সমান সমান কত 16। তাহলে দেখো এই যে x টা আমরা কি ধরেছিলাম, x টা ধরেছিলাম যে যে চিনির যে পরিমাণ সেই চিনির পরিমাণ। দেখো চিনির পরিমাণ কোনো সময় কি নেগেটিভ হতে পারে না, তাই আমাদের কি কোন মানটা নেব এই মানটা নেব, অর্থাৎ x এর মান কত হবে 16। তাহলে তিনি 80 টাকায় তিনি 16 কেজি কিন্তু চিনি পেতেন। তাহলে পূর্বে তিনি 80 টাকায় 16 কেজি চিনি পেতেন আর এখন দেখো তাহলে চিনি কতটা পাবেন, যেহেতু 4 কেজি বেশি তাহলে এখন তিনি 80 টাকায় কত 16 প্লাস 4 অর্থাৎ 20 কেজি চিনি কিন্তু তিনি বেশি পাবেন। তাহলে দেখো নিশ্চয়ই তুমি এই অঙ্কটাও কিন্তু বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যেও, এই 2026 সালে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে এখানকার মধ্যে অর্থাৎ 6 এর 2 নম্বর অঙ্কটাও কিন্তু তোমাদের জন্য খুবই ভালো অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু তুমি দেখে নিতে পারো। 3 নম্বর অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস দেখা শুরু করবো আমরা 6-3 নম্বর অঙ্ক। 6-3 নম্বর অঙ্ক করার আগে তোমরা একটু ভালো করে দেখো, ধরো a স্থান থেকে এটা দূরত্ব কত b স্থান, এই ডিসটেন্স ধরো 100 কিমি আর তোমার গতিবেগ ধরো 20 কিমি পার ঘন্টা। তোমার যে গতিবেগ সেটা কত 20 কিমি পার ঘন্টা। তাহলে দেখো তোমরা ক্লাস 7 বা ক্লাস 8 বা ক্লাস 9 এ তোমরা শিখেছো যে গতিবেগ অর্থাৎ গতিবেগকে আমরা কি দিয়ে ভি দ্বারা প্রকাশ করে থাকি,
তাহলে v সমান সমান d বাই t, অর্থাৎ সরণ বাই সময়। এটা দেখো তোমরা কিন্তু শিখেছো। বা এটা আমরা কি বলতে পারি, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময় বলতে পারি, বা গতিবেগ সমান সমান কি সরণ বাই সময়, বা গতিবেগ সমান সমান কি দূরত্ব বাই সময়, কিন্তু তুমি আপাতত এটা বলতে পারো। তাহলে এবার দেখো আমরা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ এটা যদি বাংলায় লিখতে হয় তোমাদের সুবিধা হবে যে গতিবেগ সমান সমান কি দূরত্ব বাই সময়। তাহলে আমরা দেখো গতিবেগ আমরা জানি, আমরা কি বের করতে হবে, টাইম বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে দেখো বলতে পারি যে সময় সমান সমান কি এই দূরত্ব বাই গতিবেগ। এটা দেখো তোমরা কিন্তু ক্লাস 7 বা 8 বা ক্লাস 9 এ কিন্তু তোমরা পড়েছো। তাহলে দূরত্ব কত, দূরত্ব 100, গতিবেগ কত 20 কিমি পার ঘন্টা, তাহলে কত 5 কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ তোমার এ থেকে বি তে যেতে কিন্তু তোমার কিন্তু 5 ঘন্টা কিন্তু সময় লেগেছে। তাহলে এই জিনিসটার উপর, অর্থাৎ এই যে রাশিমালা, এই রাশিমালার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই যে 6-3 নম্বর অঙ্কটা, এই 6-3 নম্বর অঙ্কটা কিন্তু আমরা করব। তাহলে দেখো 6-3 নম্বর অঙ্কটা কি বলছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশন যেতে কত 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে 6 যে 2 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কি বলছে যে এটা একটা স্টেশন, এই এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, এই স্টেশনের নাম দিলাম a, এই স্টেশনের নাম দিলাম কত b। তাহলে এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কত এই 300 কিমি। তাহলে বলছে প্রথম যখন যায় তখন এই ট্রেনটার গতিবেগ কত ছিল x কিমি পার ঘন্টা। পরে এই ট্রেনটারই গতিবেগ কত হলো, যে যেহেতু দেখো গতিবেগ কি বলছে, গতিবেগ 5 কিমি কিন্তু বেশি হয়ে গেল। তাহলে আগে কত ছিল x কিমি, তাহলে এখন যদি 5 বেশি হয় তাহলে x 5 কিমি পার ঘন্টা কিন্তু হলো। এবং এই ডিসটেন্সটা কিন্তু একই কিন্তু থেকে গেছে, ডিসটেন্সে কিছু পরিবর্তন হয়নি। তাহলে দেখো তাহলে যদি গতিবেগ বেশি হয় তাহলে আমার অবশ্যই কিন্তু সেই জায়গাতে কম সময় লাগবে, আর গতিবেগ যদি কম থাকে তাহলে আমার ওই স্থান যেতে কি লাগবে, একটু বেশি সময় কিন্তু লাগবে। তাহলে বলছে যে পূর্বের তুলনায় যদি আমার গতিবেগ বেশি হয় তাহলে আমার ওই স্থান যেতে আমার কিন্তু 2 ঘন্টা কিন্তু কম সময় লেগেছে। তাহলে দেখো এই চিত্রের সাহায্যে কিন্তু তুমি কিছুটা না হলেও বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। এবার অঙ্কটা আমরা করব। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব দেখি। তাহলে ধরে নিব যে ট্রেনটির গতিবেগ কত, গতিবেগ x কিমি এই পার ঘন্টা কিন্তু ট্রেনটার গতিবেগ আমরা ধরে নেব। তাহলে দেখো এই 300 কিমি যাব, এই 300 কিমি যেতে তাহলে তো সময় কত লাগবে আমরা সেটা কিন্তু বের করব। তাহলে 300 কিমি যেতে সময় লাগে, দেখো আমার ফর্মুলা কি ছিল, দূরত্ব বাই গতিবেগ। তাহলে ফর্মুলাটা ভালো দেখো যে সময় সমান কি দূরত্ব বাই গতিবেগ, আর দূরত্ব কত 300 আর গতিবেগ কত x, তাহলে 300 বাই x এত ঘন্টা। তাহলে এখন গতিবেগ কত 5 কিমি বেশি, তাহলে এখন গতিবেগ তাহলে কত বলতে পারি x 5 কিমি পার ঘন্টা কিন্তু বলতে পারি। তাহলে ওই 300 কিমি যেতে, 300 কিমি যেতে সময় লাগবে। আবার ফর্মুলা দেখো, সময় সমান কত দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত 300 আর এখন গতিবেগ কত x 5। দেখো এই দুটো জায়গাটা আশা করি তুমি বুঝতে পেরেছো যে a থেকে b তে যেতে আমার এই 30 কিমি যেতে কতটুকু সময় লাগে সেটা কিন্তু তুমি কিন্তু এই জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে এবার তুমি আমাকে বলো যে এখন তাহলে আগে কি তুমি যদি এই গতিবেগে যাই, অর্থাৎ এই গতিবেগে গেলে আমার এখনকার তুলনায় কিন্তু 2 ঘন্টা বেশি সময় লাগে, আর আমরা যদি এই গতিবেগে যাই তাহলে কি 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে এই দুই জায়গার যে সময়ের পার্থক্য, এই দুই জায়গার সময়ের পার্থক্য তোমার 2 ঘন্টা কিন্তু বলে দিয়েছে। তাহলে তুমি শর্তানুসারে বলতে পারো যে শর্তানুসারে কত হবে 300 বাই x মাইনাস 300 বাই x 5 সমান কত 2। এই ইকুয়েশন দেখো তোমার ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 300 কমন নিলাম, তাহলে 1 বাই x মাইনাস 1 বাই x 5 ইকুয়াল টু 2। এটাকে আমরা এই জায়গাতে আমরা ক্যালকুলেশনটা করছি। তাহলে দেখো বা
300। তাহলে দেখো লসাগু তাহলে কত হবে? লসাগু হবে x ইনটু x প্লাস 5। তাহলে আমরা x দিয়ে যেটাকে ভাগ করি তাহলে ভাগফল এটা হবে, তাহলে x প্লাস 5, তাহলে x প্লাস 5 এর সাথে কত গুণ হবে? 1 গুণ হবে, 1 গুণ করলে কত হবে? x প্লাস 5 হবে। আর এটার ক্ষেত্রে x প্লাস 5 টা ভাগ করলে x প্লাস 5 কেটে যাবে, তোমার থাকবে কত? x। তাহলে কত হবে? মাইনাস তোমার কত হবে? x সমান সমান কত? এই 2। তাহলে দেখো এখানে x x কেটে গেল, তাহলে 300 ইনটু 5 তাহলে কত? এই 1500। আর এটা যদি গুণ করি তাহলে কত হবে? x স্কয়ার প্লাস কত? 5x সমান কত? 2। তুমি 2 দিয়ে কেটে দিতে পারো, তাহলে এটা কত? 750। এখানে 1, তাহলে গুণাকারে যদি গুণ করো তাহলে কত? x স্কয়ার প্লাস 5x সমান কত? 750। 750 থেকে নিয়ে এসো, তাহলে x স্কয়ার প্লাস কত? 5x মাইনাস 750 0। এবার দেখো এটা আমরা করতে হবে, মিলটা কিন্তু করতে হবে। তাহলে দেখো 750 কে আমাকে করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ যদি করি তাহলে কত হবে লিখে নাও। তাহলে 750 5 দিয়ে দিলাম, 5 গুণ 75 0। তারপর এটা কত হবে? 5 দিয়ে কত? 30। এখানে দেখো আমরা বের করতে পারি 30 - 25 সমান কত? 5। তো এটা বলতে পারি x স্কয়ার প্লাস কত? 30x মাইনাস 25x মাইনাস 750 0। এখান থেকে x কমন নিই তাহলে x প্লাস কত? 30। এখান থেকে 25 যদি কমন নিই তাহলে x প্লাস 30 কত? 0। তাহলে বা দেখো x প্লাস 30, x প্লাস 30 মানে এটা কমন, তাহলে x প্লাস 30। আর এখানে তোমার কত হবে? যে x মাইনাস 25 0। তাহলে দেখো আমার এই দুটো পদের গুণফল 0, তাহলে আমি বলতে পারি x প্লাস 30 0 বা x মাইনাস 25 কত? 0 বলতে পারি। তাহলে x সমান কত? -30 বা x সমান কত? এই 25। দেখো আমরা x টা কি ধরেছিলাম? x টা কিন্তু গতিবেগ ধরেছিলাম। তাহলে গতিবেগ কিন্তু ঋণাত্মক হতে পারে না, তাহলে আমার গতিবেগ কোনটা হবে? এইটা হবে যে x সমান কত? 25। তাহলে আমরা বলতে পারি যে ওই ট্রেনটার গতিবেগ ছিল কত? 25 কিমি পার ঘন্টা। তাহলে দেখো আমরা আস্তে আস্তে করে এই অঙ্কগুলো কিন্তু সবগুলো কিন্তু আমরা করব। তাহলে এই অঙ্কগুলো করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে অবশ্যই আমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ কিন্তু আমরা দিয়ে দেব, সেক্ষেত্রে তোমরা ডাউনলোড করে এই অঙ্কগুলো করে নিতে পারো। তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আমরা প্রথম দিকে এইভাবে আস্তে আস্তে অঙ্কগুলো আমরা কিন্তু করতে থাকবো। তাহলে তোমরা এই অঙ্কগুলো ভালো করে, এই ভিডিওটি ভালো করে দেখে তোমরা এই অঙ্কগুলো কিন্তু চেষ্টা করো, দেখবে তুমি নিজে নিজে কিন্তু এই অঙ্কগুলো করতে পারছো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আবার নেক্সট টাইমে আমরা এর পরবর্তী থেকে অঙ্কগুলো কিন্তু আবার আমরা স্টার্ট করবো। আজকের মতো এই পর্যন্তই।